রাজ্যের শাসক দল, কেন্দ্রের শাসক দল, তারা এই মন্দির, মসজিদ কিংবা গীতাপাঠ, কোরআন এইগুলোকে 2026-এর নির্বাচনকে সামনে রেখে সংকীর্ণ ধর্মীয় মেরুকরণের উদ্দেশ্যে, আবার কেউ কেউ বাইনারি পলিটিক্সের প্রেক্ষাপটে এইটাকে তারা ব্যবহার করতে চাইছে। এমনকি প্রধানমন্ত্রীও বাইরের লোককে জ্ঞান দেন, নিজে সেই জ্ঞানের তালাকের সম্পর্কে বলেন, নিজেই যে ভূমিকায় পালন করেন সেটা তিনি সংবিধান ভালো করে পড়লে তাকে এটা বলতে হতো না। সংবিধান যদি না থাকতো তাহলে এই হাজার হাজার বছরের পুরনো ধর্মীয় প্রতিষ্ঠান কিংবা ধর্মগ্রন্থগুলো এগুলো কোনোভাবেই প্রোটেক্টেড থাকতো না। এই সাংবিধানিক পদে যারা বসে আছেন তারা সংবিধান পড়েননি, তাই তারা অসাংবিধানিক কথাবার্তা, আনপার্লামেন্টারি কথাবার্তা বলেন। নির্বাচন কমিশনারের বিরুদ্ধে কোনো রকম অভিযোগ করা যাবে না। এর থেকেই একেবারে ক্লিয়ার ইন্ডিকেশন পাওয়া যায় যে ম্যালপ্র্যাকটিস হচ্ছে, সেই ম্যালপ্র্যাকটিসের বিরুদ্ধে যাতে কেউ দাঁড়াতে না পারে। বিজেপির গীতা পাঠ দেখলাম, মানে একটা, তারপর আপনারা বলছেন সংবিধান পাঠ হবে শত সহস্র কণ্ঠে, আবার হুমায়ুন কবির আলাদা করে বলছে 1,00,000 কণ্ঠে কোরআন পাঠ। তো ভোটের আগেই এই ধরনের এই ধর্ম নিয়ে বা ইয়ে নিয়ে কি বলবেন? আমরা তো ধর্ম নিয়ে কিছু করছি না। দেখুন, গীতা পাঠ করা কোনো অন্যায় নয়, কোরআন পাঠ করাও কোনো অন্যায় নয়। কেউ মন্দিরে যাবেন, কেউ মসজিদে যাবেন, তার উপাসনা করবেন, কোনো অন্যায় নয়। প্রশ্নটা হচ্ছে ঠিক নির্বাচনের আগে যে প্রশ্ন আপনি করলেন আমায়, নির্বাচনের আগে এইগুলো কেন? নির্বাচনের দিনও কেউ পুজো করতে পারেন, কেউ নামাজ পড়তে পারেন, এটাই তো প্রতিদিনের কাজ, নিশ্চয়ই তারা করতে পারেন। কিন্তু সেই ব্যক্তিরা এর সঙ্গে বেশি করে ইনভলভ হন যখন নির্বাচন আপনার দরজায় কড়া নাড়ছে, সেটাই অ্যালার্মিং। তার কারণ রাজ্যের শাসক দল, কেন্দ্রের শাসক দল, তারা এই মন্দির, মসজিদ কিংবা গীতাপাঠ, কোরআন এইগুলোকে 2026-এর নির্বাচনকে সামনে রেখে সংকীর্ণ ধর্মীয় মেরুকরণের উদ্দেশ্যেই, আবার কেউ কেউ বাইনারি পলিটিক্সের প্রেক্ষাপটে এইটাকে তারা ব্যবহার করতে চাইছে। এবার আপনি বলবেন আপনি সংবিধান পাঠের কথা বলছেন কেন? আপনি আমায় বলুন, এই যে সুপ্রাচীন সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান, আপনি আমাকে বলুন হাজার হাজার বছর পুরনো যে আমাদের ধর্মগ্রন্থ, এইগুলোর থেকে খুব কম বয়স হচ্ছে আমাদের সংবিধানের, অনেক কম বয়স। কিন্তু এই সংবিধান, যে সংবিধানের নেতৃত্ব দিয়েছিলেন সংবিধান তৈরি করার জন্য বি.আর. আম্বেদকর, সেই বি.আর. আম্বেদকর নেতৃত্বে যে সংবিধান তৈরি হয়েছিল, সেই সংবিধান যদি আজ না থাকতো, হ্যাঁ, মানে তো ভোটের আগে সংবিধানকে মানুষকে আরেকবার করে মনে করাতে চাইছেন বা স্মরণ সংবিধান করাতে চাইছেন। যদি না থাকতো তাহলে এই হাজার হাজার বছরের পুরনো ধর্মীয় প্রতিষ্ঠান কিংবা ধর্মগ্রন্থগুলো এগুলো কোনোভাবেই প্রোটেক্টেড থাকতো না। এই সংবিধান আছে বলেই নির্বিঘ্নে গীতা পাঠ হয়, কেউ কোরআন পাঠের কথা বলতে পারেন, তার কেউ প্রতিবাদ করেন না। কিন্তু যেখানে গীতা পাঠ হয় সেখানেই কেউ খাবার বিক্রি করলে তুমি কি খাচ্ছ, কি লিখছো, কি পড়ছো, কি পড়ে এসছো, এ নিয়ে যখন বিচার হয় তখন বুঝতে হবে সংকীর্ণ কোনো ব্যবস্থা এর মধ্যে লুকিয়ে আছে। এই সংবিধানই তো বলেছে, তাই তো যে কেউ বলছেন আমি মসজিদ করতে পারি, আমি কোরআন পাঠ করতে পারি, আমি গীতা পাঠ করছি। কিন্তু এই সংবিধানে কারুর উপরে যদি অত্যাচার হয়, এই সংবিধানে 448টি আর্টিকেল আছে, এই সংবিধানে 495টি ছিল, 395টি ছিল, সেটি 448টি আজকে আর্টিকেল। আপনি আমাকে ভাবুন, এই আর্টিকেলগুলোর মধ্যেই দিয়েও মানুষের সুরক্ষা
মানুষের কর্তব্য, মানুষের দায়িত্ববোধ, মানুষের যে তার অথরিটি কি, এগুলো এই সংবিধানের মধ্যেই আছে। আমরা কংগ্রেস থেকে 2024-এ বি.আর. আম্বেদকর মহাশয়ের জন্মদিনে, তার বার্থডেতে আমরা রাজ্য সরকার, কেন্দ্র সরকারের কাছে দাবি করেছিলাম ক্লাস 5 থেকে সংবিধান পড়ানো আবশ্যিক করা হোক, অন্যান্য সাবজেক্ট যেগুলো আবশ্যিক সাবজেক্ট আছে, কম্পালসারি সাবজেক্টে। কেন করেছিলাম? একটি ছেলে যখন ছোট থেকে তার অথরিটি, ডিউটি, রেসপন্সিবিলিটি, রেসপন্সিবিলিটি জানতে পারবে, সে কিন্তু খারাপ কাজ করার ক্ষেত্রে কোথাও চেক অ্যান্ড ব্যালেন্স হবে। এই সাংবিধানিক পদে যারা বসে আছেন তারা সংবিধান পড়েননি, তাই তারা অসাংবিধানিক কথাবার্তা, আনপার্লামেন্টারি কথাবার্তা বলেন। কেউ দেখবেন মা বাবাকে দেখেন না, কেউ দেখবেন বাবা মা ছেলের প্রতি যে ডিউটি তা করেন না, কেউ দেখবেন স্ত্রীকে ছেড়ে দিয়েছেন তারপরেও বড় বড় কথা বলেন। এইগুলো তাদের মনের ভেতরে আসবে না। এমনকি প্রধানমন্ত্রীও বাইরের লোককে জ্ঞান দেন, নিজে সেই জ্ঞানের তালাকের সম্পর্কে বলেন, নিজেই যে ভূমিকায় পালন করেন সেটা তিনি সংবিধান ভালো করে পড়লে তাকে এটা বলতে হতো না। তাহলে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে ভারতবর্ষের বহুত্ববাদকে যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায়, বহুত্ববাদের কথাটা মানুষকে যাতে মনে করিয়ে দেওয়া যায়। শুধু সংবিধান একে অপরের যে মানুষের মধ্যে পরিপূরকের কাজ করে, কারণ আপনি যদি ব্যক্তিগতভাবে কোথাও লাঞ্ছিত হন, এই সংবিধান আপনাকে সেই প্রোটেকশন দেবে। এই যে বাইরের দেশে, বাইরের রাজ্যে গিয়ে যখন বাংলায় কথা বললে অত্যাচারিত হচ্ছে, এখানে উড়িষ্যায় কথা বললে কেউ যদি অত্যাচার করে, কেউ তো অত্যাচার করে না। হিন্দিতে কথা বললে কেউ অত্যাচার করে না। শুধু বিজেপি শাসিত রাজ্যে যেখানে ডবল ইঞ্জিন বলে সেখানে বাংলায় কথা বললে তারা দাগিয়ে দিচ্ছে বাংলাদেশি, এবং তাদের উপরে অত্যাচার হচ্ছে, তাদের অন্য দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, আবার তাদের ফেরত আনতে হচ্ছে মহামান্য আদালতের রায়ের উপরে। এই ক্ষেত্রে ভাষাটা প্রধান হচ্ছে। এই ভাষার ক্ষেত্রে কি বলা আছে? সংবিধানের আর্টিকেল 19 EDG এই ধারাতে বলা আছে আপনি যে কোনো রাজ্যে গিয়ে আপনার মতো কথা বলতে পারবেন, আপনার ভাষাতে কথা বলতে পারবেন, পড়তে পারবেন, কোথাও অসুবিধে নেই, ব্যবসা করতে পারবেন। অতএব এই সংবিধান আমাদের বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে লুকিয়ে রেখেছে। এই সংবিধান রামকৃষ্ণের যত মত তত পথকে ত্বরান্বিত করেছে। আপনি হুমায়ুন কবিরকে নিয়ে কি বলবেন? কারণ কংগ্রেসে একসময় হুমায়ুন কবির ছিলেন, অধীর রঞ্জন চৌধুরীর খুব কাছের মানুষ ছিলেন। তিনি নতুন করে দল গড়ার কথা জানিয়েছেন এবং তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নাকি তিনি একমাত্র সরাতে পারেন এবং আগামী দিনে তিনি একজন ফ্যাক্টর হতে চলেছেন। এই কথাটা কতটা গুরুত্ব দিয়ে দেখবেন? এইটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট, লিবার্টি অফ স্পিচ, এও সংবিধান বলেছে। তাই একজন মানুষ তার মতো কথা বলছেন, তার মতো স্বপ্ন দেখতে পারেন, কোথাও সেখানে আপত্তি নেই। এইবার এইটা ইমপ্লিমেন্ট হবে কি হবে না, তার মালিক কিন্তু যিনি বলছেন তিনি নয়। হি হ্যাজ রাইট টু স্পিক। এই যে কথা বলার স্বাধীনতা এই সংবিধানই দিয়েছে, তাই তিনি বলতে পারছেন, তাই তিনি তার ভাবাবেগ তুলে ধরতে পারছেন। এবার যারা এর নির্ধারক শক্তি, সেই গণদেবতা ভোটার যারা, কিন্তু মুশকিল হচ্ছে আমার রাজ্যে যখন ভোট হয় তখন দেখা যায় যে গুন্ডা, বদমাস, ক্রিমিনাল, পুলিশের সহচর্যে, অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে তারা ভোট লুট করেন। মাল্টি স্টোরের বিল্ডিংয়ে তালা লাগিয়ে দেওয়া হয়, অনেকে ভোট দিতে যান না, ভয়ে ওই দিন মারা যাবেন, সেই ভোটগুলো প্রক্সি হয়, এবং দেখা যায় ইভিএম মেশিনের বিভিন্ন রকম কারসাজি থাকে। এটা একটা পদ্ধতি। কিন্তু ইদানিংকালে সব থেকে বড় পদ্ধতি দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশনকে করায়ত্ত করে নেওয়া, কনাইভেন্স উইথ দি শাসক দল, তাদের সঙ্গে একত্রিতভাবে নির্বাচন কমিশন ভোট চুরি করছে। তো এই ভোট চুরি মাধ্যমে যদি কেউ আবার প্রধানমন্ত্রী হয়ে যান, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে যান, মুখ্যমন্ত্রী হয়ে যান, তাহলে সাধারণ ভোটারদের যে গণদেবতার কথা বলেছিলাম তারা সিদ্ধান্ত নেবেন। তারা সিদ্ধান্ত নিচ্ছেন, আপনাকে জেতাতে চান না, কিন্তু আপনি জিতে যাচ্ছেন।
আইদার গুন্ডা বদমাস ক্রিমিনালদের সাহায্যে, নচেত নির্বাচন কমিশনের সাহায্যে, না, which is হুমায়ুন কবিরের detrimental. বিষয়টা আপনি বলুন যে কতটা গুরুত্ব তার কথার রয়েছে, কারণ তিনিও একজন পলিটিশিয়ান, বহুদিন ধরে তিনি পলিটিক্সটা করছেন, আপনিও, মানে আপনার ধারণা আমি তো সংবিধানের কথা কেন বলছি, কেন সংবিধান পাঠের কথা বলছি? সংবিধান পড়া থাকলে বহু মানুষ অবিবেচকের মতো মন্তব্য করতেন না। যারা সাংবিধানিক পদে বসে আছেন এমন মানুষরা, সেই কারণে আজকে আমি আপনাদের বলি এই মানুষদের সংবিধান পাঠটা জরুরি। তাহলে আমি ওই তৃণমূলকে যে প্রেক্ষাপটে শূন্য করতে চাইছে, বলছে যে আমি একমাত্র পারবো নাকি তৃণমূলকে শূন্য করতে, হুমায়ুন কবির এমন দাবি করছে। এইটাই তো আমি বলছি, লিবার্টি অফ স্পিচ। মানে সেটা কি সত্যি হতে পারে? আমি আজ একটা কথা বলবো, সত্যি অসত্যির বিষয় নয়, কেউ স্বপ্ন দেখতে পারেন, স্বপ্নকে বাস্তবায়িত করবেন তো জনগণ। আর সেই জনগণ যদি তাদের রায় সত্যিকারের প্রতিফলিত হয় তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু সেই রায় যদি কোথাও টেম্পার হয়, কোথাও চুরি হয়, তখন সেই রায় অন্যরকম ঘটবে। কিন্তু আমি বলতে চাইছি, একজন ব্যক্তি হিসাবে তার ভাবার স্বাধীনতা হাজারবার আছে, সেটা মেটেরিয়ালাইজ হোক কি না হোক, সেটা মানুষ বিশ্বাস করুক কিংবা না করুক, তিনি বলতে পারেন। এবার সাংবিধানিক পদে বসে থাকা ব্যক্তিরা এই ধরনের কথা বললে স্বাভাবিকভাবে খারাপ লাগে। যেমনভাবে পার্লামেন্টের ভেতরে গতকাল রিপ্লাই দিতে গিয়ে অমিত শাহ যে আনপার্লামেন্টারি শব্দ ব্যবহার করেছেন, এটা আয়নার সামনে দাঁড়িয়ে তাকে দেখালে তার যে পূর্বকর্ম পদ্ধতি তারই প্রতিফলিত ঘটে। এখানেও যারা এই স্বপ্ন দেখছেন একে রিপ্লেস করে দেবেন, তাকে বদলে দেবেন, মানুষ একা যদি খুব শক্তিমান হতো তাহলে সমষ্টির প্রয়োজন হতো না। আপনি আর কি জানেন যে আজকে অধীর চৌধুরী ওয়াক অফ ইস্যুতে ডেপুটেশন দিতে গিয়েছিলেন রাজভবনে? হ্যাঁ, কংগ্রেসের সব জায়গায়, বিভিন্ন জায়গায় কংগ্রেসের কর্মীরা তারা বিভিন্ন ইস্যু নিয়ে, বিভিন্ন পদ্ধতি নিয়ে তারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছেন। কোথাও ছাত্র করছেন, কোথাও যুব করছেন। আপনারা অধীরদা রাজভবনে গেছেন, ছাত্র পরিষদের বোনেরা ভাইরা তারা আজকে শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে কুশপুত্তলিকা দাহ করেছে ইউনিভার্সিটির সামনে। তো আমাদের প্রত্যেক দিন কোনো না কোনো আমাদের এই বাংলার উন্নয়নের স্বার্থে অন্যায়ের প্রতিবাদে কংগ্রেস কর্মীরা রাস্তায় আছেন। তো কংগ্রেসের সমস্ত ক্ষেত্রে আপনাকে দেখা যায় বা দলের অন্যান্য, কিন্তু অধীর চৌধুরী দেখা যাচ্ছে একা একা অনেক ধরনের কর্মসূচি করছে, সেটা কি? আপনাকে আজ বলি, কংগ্রেস বহুত্ববাদ, যেমন কংগ্রেস বলে দেশে বহুত্ববাদে বিশ্বাস রাখা উচিত, কংগ্রেসের বিভিন্ন ফ্রন্টাল অর্গানাইজেশন আছে, তারা তাদের মতো প্রোগ্রাম করে। কোনোটায় আমি যাই, কোনোটায় অন্য নেতারা যান। আমাদের ব্রাঞ্চ অফ লিডারশিপ আছে, লিডারশিপের তো কম নেই। আজকে এ যাচ্ছেন, কাল ও যাচ্ছেন, কাল ওই সে যাচ্ছেন। তো এখানে কোনো অসুবিধা নেই, আমাদের সব প্রদেশ কংগ্রেসের লিডারশিপ পুরো সবাই ছিলেন। অধীর চৌধুরী কি কোথাও গিয়ে কংগ্রেসের থেকে একটু আলাদা হয়ে যাচ্ছেন? কারণ হুমায়ুন কবির কিন্তু একবার কংগ্রেসের নাম করেননি, বলেছেন যে অধীর চৌধুরী আমার সঙ্গে থাকতে পারে, এই টার্মটা ইউজ করেছে। এবার তো সেটা হুমায়ুন বাবু বলতে পারবেন, আমি জানি না। মানে কোথাও গিয়ে কি তাহলে কংগ্রেসের, মানে এই আমি- প্রদেশ কংগ্রেসের সঙ্গে কি অধীর চৌধুরী কোথাও গিয়ে? আমি আজ একটা কথা আপনাদের বলি, কংগ্রেসের ন্যারেটিভ সেটা তৃণমূলকে ঘিরে নয়, বিজেপিকে ঘিরে নয়, অন্য রাজনৈতিক দলকে ঘিরে নয়। কংগ্রেসের ন্যারেটিভ ফর দি বেটারমেন্ট অফ দি পিপল অফ বেঙ্গল। এক, কংগ্রেসের ন্যারেটিভ হাউ টু ডেভেলপ বেঙ্গল। কংগ্রেসের ন্যারেটিভ কংগ্রেসকে কিভাবে শক্তিশালী করা যায়, কারণ আমরা বিধানসভায় কোনো আমাদের প্রতিনিধি নেই, আমরা দুর্বল। সেই সংগঠনকে মজবুত করতে গেলে আমাদের BLA 2 দেওয়ার ক্ষেত্রে আমাদের যেহেতু ব্লক এইগুলো খুবই দুর্বল, আমাদের সেই প্রচেষ্টা করে আমরা যথেষ্ট সার্থকতার সাথে একটা জায়গায় পৌঁছেছি। এবার প্রশ্ন হচ্ছে, আমাদের বিভিন্ন অর্গানাইজেশন বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে তারা প্রত্যেক দিন, মাইনরিটি সেল এক ধরনের প্রোগ্রাম করেন, আমাদের শিক্ষা সেল এক ধরনের প্রোগ্রাম করেন, হিউম্যানিটি মানে আমাদের হিউম্যান রাইট সেল তারা এক ধরনের প্রোগ্রাম করেন। কোনোটায় আমি থাকি, কোনোটায় আমাদের অন্য নেতৃত্ব থাকেন, সবটাই আমার পক্ষে থাকা সম্ভব হয় না। আমার সকাল থেকে বিভিন্ন কর্মসূচি ছিল, সেই কর্মসূচির মধ্যে দিয়ে আমি প্রদেশ দপ্তরে এসেছি। এবার দ্বিতীয় কথা, আজ আমার প্রেস কনফারেন্স ছিল, তারপরে অন্য কর্মসূচি ছিল, আমি চলে গিয়েছিলাম, তারপরে আমি এলাম। তো এবার
আমি যদি ফ্রি থাকতাম আমি নিশ্চয়ই ওই প্রোগ্রামে যেতাম, কারণ প্রত্যেকেই তো এক একটা প্রোগ্রাম নিয়ে রাখেন, তার মতো করে তারা সেই প্রোগ্রাম করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই রাজ্যে কিছুতেই ডিটেনশন ক্যাম্প হতে দেবে না, কি বলবেন? আপনাকে ফার্স্ট তো আইডেন্টিফাইড হোক যে বিদেশি এখানে কতজন আছেন। বিহারের ক্ষেত্রে তো আমি ঘুষবাইটা প্রচুর শুনেছিলাম, কত 300, এবার 15 না 317 জন এরকম যা শুনলাম ফিগার। তো এবার সেই ক্ষেত্রে তো আজকে ভাবতে হবে ডিটেনশন ক্যাম্প হবে, কি কারণে হবে, কেমনভাবে হবে। আর মুখ্যমন্ত্রী হিসাবে তার তো বেশি দায়িত্ব, বাংলার মানুষ তো তাকে নির্বাচিত করেছেন, তাকে তো ক্লিয়ার ইন্ডিকেশন দিতেই হবে। কংগ্রেস একটা জিনিসই মনে করে, বৈধ ভোটার যাতে লিস্ট থেকে বাদ না যায়, মৃত ভোটার না থাকুক, অবাঞ্ছিত ভোটার না থাকুক, স্থানান্তরিত ভোটারদের ক্ষেত্রে সংবেদনশীল হতে হবে, এবং নট ট্রেসেবল যে ভোটার, সেক্ষেত্রেও আমরা নির্বাচন কমিশনকে বলেছি এটা আরও বেশি করে দেখতে হবে যাতে ত্রুটিপূর্ণ ভোটার লিস্ট তৈরি না হয়। আজকেই শেষ বলা হচ্ছে যে বিএলওদের কাজ এনুমারেশন ফর্ম আপলোড করার, তো সেক্ষেত্রে আপনাদের তরফ থেকে দেখুন, প্রথম নির্বাচন কমিশনকে আমরা বলেছিলাম সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে বসে কথা বলে আপনারা এই এসআইআর এর দিন ঘোষণা করুন। তারা আগেই করেছেন, পরে তারা বসেছেন। আমরা বলেছিলাম বিহারের মতো ত্রুটিযুক্ত ভোটার লিস্ট যাতে না হয়, ত্রুটি মুক্ত যাতে হয়, যেখানে ল্যাকুনা আছে, ল্যাক্সেস আছে, সেটাকে রিপেয়ার করা যাতে যায়। 1951 সাল থেকে 8 বার এই প্রক্রিয়া সমাপ্ত হয়েছে। সেই 1951 সাল থেকে যা সমাপ্ত হয়েছে 1 বছরের বেশি সময় নিয়ে হয়েছে। এখানে 1 মাস এত তাড়াহুড়ো কেন? আজ পর্যন্ত আমার কাছে যে রিপোর্ট আছে 99.96% হয়ে গেছে, 0.64% হয়নি। একটা কথা আছে, শত অপরাধী ছাড়া পেয়ে যাক, একজন নিরপরাধ যাতে শাস্তি না পায়, একজন জেনুইন ভোটার যাতে বাদ না যায়। আমরা ডেট বৃদ্ধির কথা বলেছিলাম, মিনিমাম 1 মাস করুন, তারা 7 দিন করেছিলেন। এখনো আজকেও আমি চিঠি দিয়ে বলেছি যাতে সময়টা বৃদ্ধি হয়, তার কারণ আরও যাতে যে খসড়া লিস্ট পাবলিশ হবে তার আগে ভালো করে দেখে নেওয়া দরকার যে ত্রুটি মুক্তটা হচ্ছে কিনা। সেই ক্ষেত্রে আমরা যে সাজেশনগুলো দিয়েছিলাম তাতে সবথেকে গুরুত্বপূর্ণ ছিল এটাই যে আপনারা দেখুন ত্রুটি মুক্ত লিস্ট করতে গেলে জেনুইন ভোটার একজনও যাতে বাদ না যায়। জেনুইন ভোটার কে হতে পারে? যার ট্রেস পাওয়া যাচ্ছে না অথচ তিনি আছেন, বিএলও 3 দিন যাওয়ার কথা, তিনি একটা জায়গায় বসে থেকেছেন, সেখানে যেতে বলেছেন, যাদের বয়স্ক তারা হয়তো যেতে পারেননি। এই এনুমারেশন ফর্ম সব চলে এসছে, সব ঠিক আছে। এইবার প্রশ্ন হচ্ছে যে আমাদের এই ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে বা সমস্ত কিছুর ক্ষেত্রে সময় নিয়ে করলে যে সুস্থতার সঙ্গে, যে সিস্টেমেটিক ওয়েতে এই বিষয়টি করা যায় সেটা করা যায়নি। এখানে আত্মহত্যা হয়েছে, অনেক কিছু ঘটনা ঘটেছে। প্লাস কি করে বলছেন নির্বাচন কমিশন, আমি অনেক পরিবারকে জানি যারা এনুমারেশন ফর্ম পেয়েছেন কিন্তু তারা ফিল আপ করেননি। তার কারণ আমরা শুনছি বিভিন্ন রিপোর্টার আপনাদের মাধ্যম থেকে যে তারা ওপার বাংলার, বাবা নেই মা নেই, এইবার নিকট আত্মীয় কেউ নেই, অথচ তারা জন্মেছেন এখানে, তার আগে বাবা মা ছিলেন, মারা গেছেন, পড়াশুনো কোথাও করেননি, কোনো ডকুমেন্টস নেই, তারা ভয় পাচ্ছেন। এনুমারেশন ফর্ম এসছে কিন্তু ফিল আপ করতে ভয় পাচ্ছেন। এই রকম রেয়ার যে কেস, সেগুলো সময় নিয়ে যদি প্রপার হিয়ারিং দিয়ে সে পেশেন্স হিয়ারিং যদি হতো তাহলে কিন্তু আমার মনে হয় আরও বেশ একটি মানে ত্রুটি মুক্ত লিস্ট আমরা পেতে পারতাম। তাই জন্য আজকেও আমরা লিস্ট বাড়াবার কথা বলেছি। কিন্তু যে কাজটা হলো এখন তাড়াহুড়োর মধ্যে যা হয়েছে, এরপর থেকে যখন হিয়ারিং শুরু হবে, ক্লেম অ্যান্ড অবজেকশন শুরু হবে, তখনই আসল চিত্রটা পাওয়া যাবে যে অ্যাকচুয়াল বিড়ালটা কোথায়, বিড়ালের রংটা কি। এবং এই জায়গায় ইন্টেনশন একটা ক্লিয়ার। নির্বাচন কমিশন, সেটা রাহুল গান্ধী পার্লামেন্টের ভেতরে বলেছেন, আপনারা জানেন যে নির্বাচন কমিশনই তো অবৈধতার মধ্যে দিয়ে, যেটা পবিত্রতার সঙ্গে 1952 সালে প্রথম নির্বাচন হয়েছিল,
কংগ্রেস যে নির্বাচন কমিশন তৈরি করেছিল সেখানে তিনজন, যে কোনো সময় বিচারক দেখবেন যারা হন, তিনজন আলাদা ক্যাটাগরির, একই রকম দুজন হন না, কিংবা চারজনের বিচারক মণ্ডলী হয় না। তো এখানে প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি এবং অপোজিশন লিডারের থাকার কথা, সেখানে প্রধান বিচারপতিকে বাদ দিয়ে দিলেন। তো 2:1, 2 যেদিকে তার পাল্লাই ভারী হবে, তারা যদি একমতের মানুষ হন, এটা একটা কোনো দৃষ্টিকটু বিষয়। এটা গণতান্ত্রিক ব্যবস্থায়, সাংবিধানিক প্রক্রিয়ায় একেবারে গলত একটা জিনিস। এটা একটা জিনিস। দ্বিতীয় জিনিস হচ্ছে যে গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস, নির্বাচন কমিশনার যিনি প্রধান, তার বিরুদ্ধে 2023 সাল ডিসেম্বর মাসে একটি আইন তৈরি হয়েছে 23 সাল থেকে। সেই 23 সাল থেকে সেই আইনটায় এই প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে কোনো রকম অভিযোগ করা যাবে না। এর থেকেই একেবারে ক্লিয়ার ইন্ডিকেশন পাওয়া যায় যে ম্যালপ্র্যাকটিস হচ্ছে, সেই ম্যালপ্র্যাকটিসের বিরুদ্ধে যাতে কেউ দাঁড়াতে না পারে। এবং অ্যাজ এ রেজাল্ট এই যে গণেশ কুমার, তিনি একেবারে হাইচম্যান, এবং তিনি আজকে যে রোল প্লে করছেন, এই রোলটা নাড্ডাজি, অমিত শাহজি কিংবা নরেন্দ্র মোদী, মানে অ্যাজ এ প্রেসিডেন্ট অফ বিজেপি পার্টি হি ইজ ডুইং দিস, যেটা ডেট্রিমেন্টাল ফর দি স্যান্টিটি অফ ইলেকশন কমিশন, যেটা একেবারে বাঞ্ছনীয় নয়। তাই আমার মনে হয় এই নির্বাচন কমিশন থাকলে ফ্রি, ফেয়ার অ্যান্ড ফেয়ারলেস নির্বাচন সম্ভব নয়। আর এই কারণে রাহুল গান্ধীর ভোট চুরির যে তত্ত্ব, সেই তত্ত্বটা কেমন, এই ভোট চুরিটা কিভাবে হয় দেখুন। রাজ্যে যখন ভোট হয়, আমি বলেছি যে সন্ত্রাস করে অ্যাডমিনিস্ট্রেশনকে সঙ্গে নিয়ে গুন্ডা বদমাশরা তারা রিগিং করেন, ভয় দেখান, ভোটের দিন মানুষ মারা যায় তাই ভোট দিতে বেরোন না, সে জায়গায় লোকে প্রক্সি ভোট দেন, এই করে যে আবহাওয়াটা তৈরি করে। কিন্তু নির্বাচন কমিশনের কাছে তারপরেও আমরা যেতাম যে আমাদের সাহায্য করুন, আমাদের সহযোগিতা করুন, হেল্প করুন। সেই নির্বাচন কমিশন এখন দেখা যাচ্ছে তারাই এই কনাইভেন্সের সঙ্গে যুক্ত, এবং তারা হরিয়ানার ভোট, 2019-এর ভোট, মহারাষ্ট্রের ভোট, কর্ণাটকের একটা লোকসভার ভোট, এবং সর্বোপরি এইগুলো যখন এক্সপোজ করে দিলেন রাহুল তার ঐতিহাসিক প্রেস কনফারেন্সের মাধ্যমে, রাহুল গান্ধীজি আমাদের অপোজিশন লিডার, তখন এরা এসআইআর প্রক্রিয়ায় এলেন। এই এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে এরা এনশিওর করতে চাইলেন অনেক ভোটারের নাম বাদ দিয়ে। এবার হোম মিনিস্টার বলছেন যে এখানে অনেকে বাইরের দেশ থেকে অনুপ্রবেশ করেছে। আমাকে বলুন, হোম মিনিস্টারকে বর্ডার কার দায়িত্বে? তাহলে তার এই পদ থেকে ছেড়ে দেওয়া দরকার। এবার রাজ্যের দায়িত্বে কে? রাজ্য সরকার। স্টেট সাবজেক্ট হচ্ছে ল অ্যান্ড অর্ডার। সেই স্টেটের ভেতরে যখন ঢুকে আসে, তখন কারা ঢুকে আসছেন এই ব্যাপারে টোটাল দেখাশোনার দায়িত্বটা কার? দেখাশোনার দায়িত্বটা সম্পূর্ণ রাজ্য সরকারের। অতএব এই জায়গায় কেন্দ্রীয় সরকার তার দায়িত্ব অস্বীকার করতে পারে না, রাজ্য সরকার তার দায়িত্ব অস্বীকার করতে পারে না। কিন্তু কোনো মানুষ কি চান যে ডেড ভোটার থাকুক? কোনো মানুষ কি চান অবঞ্চিত ভোটার থাকুক? কোনো মানুষ কি চান একটি লোকের ভোট 5 জায়গায় থাকুক? কেউই চায় না। কিন্তু এর প্রসেস, প্রক্রিয়া এত হড়বড় করে শুধু নির্বাচনে জেতার কারণে একটা প্রক্রিয়াকে আমি গ্রহণ করলাম, এটা মনে হয় সুস্থতার লক্ষণ নয়। এটা কোনো রাষ্ট্র চালাবার আমার মনে হয় খতিয়ান নয়। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।